ছিল। আমি যখন জেলের মধ্যে ছিলাম এক শহীদের জীবনী পড়ছিলাম। শহীদ গোপীনাথ সাহা, হুগলি শ্রীরামপুরে বাড়ি, আমাদের জেলাতে বাড়ি। তার ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই সময় তৎকালীন সময়ে কলকাতার নগরপাল যিনি ব্রিটিশদের ছিলেন, অত্যাধিক হিংসা পরায়ণ ছিল এবং আমাদের নাগরিকদের উপরে অত্যাধিক অত্যাচার করত। সব ব্রিটিশরাই করতো ম্যাক্সিমাম, কিন্তু এরা বেশি অত্যাচার করত। তো টার্গেট রেখেছিল তাকে মারবে। খুঁজতে খুঁজতে দেখলো যে সকালে যেন মর্নিং ওয়ার্ক করে, যখন মর্নিং ওয়ার্ক করে সেই সময় ওনার কাছে সিকিউরিটি থাকতো না। সেই অর্থে ও টার্গেট করে গুলি ছুঁড়েছিল, কিন্তু গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে একটা সাধারণ মানুষ, সে বিদেশি ছিল, সে মারা গিয়েছিল। ফলে তিনি ধরা পড়ে যান, তার জেল হয়। জেলের মধ্যে থেকে তার সম্ভবত 19শে ফেব্রুয়ারি তার আপনার ফাঁসির ডেট হয়, ঘোষণা হয়। মানে আজকে ঘোষণা হচ্ছে 19 তারিখ, আজকে ঘোষণা হচ্ছে, এক সপ্তাহ পরে 10 দিন পরে তার ফাঁসি হবে। তিনি স্বল্প দিনের মধ্যেই, তিনি ভয় পাননি। শহীদ গোপীনাথ সাহা নামটা মনে রাখুন। আমরা তো আমাদের পূর্বপুরুষদের, যারা আমাদের দেশের জন্য যারা আত্মবলিদান করলো, আত্মবলিদান দিল, স্যাক্রিফাইস করলো, আত্মত্যাগ করলো, তাদেরকে ভুলে যাচ্ছি। এর ফলে আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কাকে দেখছি? যারা দেশকে লুটছে তাদের হয়ে হই হই করছি, তাদের নামে জিন্দাবাদ দিচ্ছি। আরে জিন্দাবাদ দিতে গেলে আগে বিরসা মুন্ডার নামে দিন। জিন্দাবাদ দিতে হলে শহীদ গোপীনাথ সাহার নামে জিন্দাবাদ দিন। জিন্দাবাদ দিতে হলে প্রফুল্ল চাকির নামে দিন। জিন্দাবাদ দিতে হলে গান্ধী বুড়ির নামে দিন। জিন্দাবাদ দিতে হলে গান্ধীজির নামে দিন। জিন্দাবাদ দিতে হলে আপনার শহীদ আশফাকুল্লাহর নামে দিন। জিন্দাবাদ দিতে হলে নেতাজির নামে জিন্দাবাদ দিন, যারা স্বাধীনতা সংগ্রামী ছিল। আর এখন যারা দেশকে শোষণ করে নিচ্ছে, অমুক দাদা জিন্দাবাদ, অমুক দিদি জিন্দাবাদ, এরা তো দেশকে শোষণ করে নিচ্ছে আর বিদেশে টাকাগুলো পাঠিয়ে দিচ্ছে। যে নামটা বলছি, শহীদ গোপীনাথ সাহা, তার ঘোষণা হয়ে গেল। তার ঘোষণার কয়েকদিন পরই তার হবে, ফাঁসি হবে। স্বাভাবিকভাবে যদি আমাদের ফাঁসি ঘোষণা দিয়ে দেয়, আমরা কি করবো? উড়ি বাবারে, মরে যাব, কদিন পরে মরে যাবো, এটাই তো হবে। কিন্তু তাদের মধ্যে এত স্বাধীনতার চেতা ছিল, তাদের মধ্যে এই সংকল্প তারা নিয়েছিল। ঠিক যেভাবে আমি জিন্নার কথা বললাম, মীর নিসার আলী, যে আজকে আমরা মরে যেতে পারি, আজকে আমরা শহীদ হয়ে যেতে পারি, শহীদের মর্যাদা দেশের কাছে অনেক বড়। আর আমাদের এই পথ দেখে ধরে একদিন ব্রিটিশ মুক্ত দেশ হবে। দেখুন, হয়তো সেই পথের প্রতীকী শহীদ গোপীনাথ সাহা কিন্তু ভয় পায়নি। গোপীনাথ সাহা তার স্বল্প দিনে তার শরীরকে এক্সারসাইজ করে 5 পাউন্ড বাড়িয়ে নিয়েছিল। এটাই আমাদের স্বাধীনতা সংগ্রামী। আর এদের ইতিহাসগুলো ভুলিয়ে দেওয়া হচ্ছে, এদের আত্মত্যাগের কথা আমাদের থেকে মুছে দেওয়া হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এদের জীবনী পড়ুন, এদের আত্মত্যাগের কথা ভাবুন, এদের লড়াইয়ের কথা ভাবুন। মাত্র 22 বছর বয়সে, আমার মায়েরা তো সামনে আছে, মা বোনেরা আছেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী দেখুন। মাত্র 22 বছর বয়সে দেশের জন্য, ব্রিটিশদের কালো থাবাকে থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তিরঙ্গার সম্মান বাড়ানোর জন্য, দেশের সংবিধানের প্রতিষ্ঠার জন্য, দেশের সংবিধানের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মাত্র 22 বছর বয়সে দেশের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। সেই প্রীতিলতা ওয়াদ্দেদার আমাদের বাড়ি থেকে হয়ে উঠতে হবে, মা বোনেদের কাছে আশা করব। তাই শেষের দিকে সৌজন্যতার রাজনীতি করুন, যার যেটা ভালো লাগবে দল করুন না। আরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনাকে ছাড়পত্র দিয়েছে, আপনি রাজনৈতিক দল করেছেন, আপনি মানুষের কাছে গিয়ে বলবেন আমাদেরকে জিতালে আমরা এই করব। আমরাও বলবো, সব যারা কন্টেস্ট করবে তারাও বলবে। যেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট যার কাছে পড়বে সে জিতবে, বাকিরা হেরে যাবে। হেরে গেলে কাজ কি হবে, আর জিতলে কাজ কি? জিতলে যেগুলো প্রমিস করেছে জনগণের জন্য, জনবিরোধী না হয়ে যায়, জনগণের কল্যাণার্থে নীতি নিয়ে আসবে। আর আমরা যারা হেরে যাব, যদি আমরা হেরে যাই, আমাদের কাজ কি হবে? যে কাজটা হচ্ছে ভুলভ্রান্তি হলে সরকারকে ধরিয়ে দেওয়া, আর ভালো কিছু প্রকল্প যদি মাথায় আমাদের আসে সরকারকে বলা। এটা তো গণতন্ত্র, এটা তো ভোটিং সিস্টেম। কিন্তু এটা হচ্ছে না, যে মারতে হবে, বোমাবাজি করতে হবে, বুথ দখল করতে হবে, এসব করে নাকি দেশবাসী আর দেশকে সেবা করবে। অ্যাকচুয়ালি দেশবাসী আর দেশকে সেবা করার নামে দেশবাসী আর দেশকে থেকে লুটছে এরা। এই লুটেরাদের হাত থেকে দেশকে মুক্তি দিতে হবে। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, সৌজন্যতার রাজনীতি করবেন। দ্বিতীয় কথা, এখানে যারা আমরা বসে আছি,
ভিন্ন ধর্মের মানুষেরও এখানে ভিন্ন বর্ণের ছেলেরাও মেয়েরাও আছেন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। উচ্চশিক্ষায় শিক্ষিত না হওয়ার ফলে আজকে আপনি আপনার অধিকারগুলো বুঝে পাচ্ছেন না, আপনার অধিকার না সম্পর্কে না জানার জন্য অধিকার পাচ্ছেন না। এখানে কি শিল্পের সাথে বেশি যুক্ত আছে ভাই? তাঁত শিল্পের সাথে যুক্ত। আর এই মীর নিসার আলী কিন্তু ইতিহাস দেখবে কৃষক আর তাঁত শিল্প জেন্দার জন্য বেশি লড়াই করেছিলেন, তাঁতিদের হয়ে। ইতিহাস দেখুন, আজকে মিলে গেল। ভালো জায়গায় এসেছি আমি। তাহলে তো তাঁত শিল্পর আজকে অবস্থা কি হয় বলুন? আপনারা কাজ করে টাকা পাচ্ছেন, ফোড়ের দালাল রাজ বেড়ে গেছে। এটা তো মুক্তি দেবে কে? সরকার ব্যর্থ। আর কি আছে? কৃষক আছে, তার অধিকার পাচ্ছে না। তাঁত শিল্পের সাথে যারা যুক্ত মিনিমাম ওয়েজেস পাচ্ছে না। এগুলো কথা বলবে গিয়ে, যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে বলতে হবে তো। যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে বলতে হবে তো যে আমার বিধানসভাতে বা লোকসভাতে গিয়ে আমার এলাকাতে তাঁত শিল্পের অবস্থা তলনিতে চলে গিয়েছে, তাদেরকে স্পেশাল কিছু ট্রিট করতে হবে। তাঁত শিল্পের সাথে যারা যুক্ত তারা মৃতপ্রায়, তাদের মিনিমাম ওয়েজেস ঠিক করতে হবে। এটা তো আইনসভার মধ্যে গিয়ে বলতে হবে। আপনারা যাকে ভোট দিয়ে পাঠিয়েছেন সে আইনসভার মধ্যে এটা কি গিয়ে বলছে? সে আইনসভার মধ্যে গিয়ে কি করছে? কে মানে বিজেপি তৃণমূলের বাইনারি ওর মধ্যে তৈরি হচ্ছে, বাইনারি করছে। কিন্তু তাঁত সমবায়গুলো আজকে কোথায়? ধ্বংস করে দিয়েছে, লুটে নিয়েছে ওখান থেকে। তাদের কল্যাণার্থের কথা বলছে না। তাই বলবো আপনার সন্তানগুলোকে আপনি যদি পড়ান, উচ্চশিক্ষায় শিক্ষিত করেন, আপনি অধিকারে বুঝতে পারবেন। আপনাকে গলা ফাটাতে হবে। আপনার হয়ে যেমন আমরা ফাটাচ্ছি, আপনি একসাথে ফাটালে দুটো একসাথে আওয়াজ উঠবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা গ্রামের মানুষ, আমরা অনেকের হয়তো জানে না, এখানে নাই, বাজ পড়ে মারা গেলে সরকার ক্ষতিপূরণ দেয়। আমাদের এলাকায় তো এরকম ঘটে, সাপে কেটে মারা গেলে সরকার ক্ষতিপূরণ দেয়। একজন জানতেন? হাত তুলুন তো ভাই। একজন যদি জেনে থাকেন হাত তুলুন। আমাদেরকে জানানো হয়নি। কিন্তু ভাই আমার আপনার পরিবারের সন্তান তো মারা যাচ্ছে সাপে কামড়ে, বাজ পড়ে, টাকাগুলো লুট হয়ে যাচ্ছে। 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন ক্ষতিপূরণ পায়। কৃষক পরিবারও তো এখানে অনেক আছে। কাউকে জানানো হয়েছে? কেন জানানো হয়নি? এগুলো লুট হয়ে যাচ্ছে। আর আমরা এগুলো জানাতে আসি বলেই আমরা বিজেপির দালাল, আমরা জানাতে আসি বলি আমরা মুসলমানদের দল, আমরা জানাতে আসি বলে নাকি আমরা এর ওর ভোট ভাগ করে দিচ্ছি। এই বলে আমাদেরকে আটকে রাখছে। আমাদের প্রশ্ন একদম খুব স্পেসিফিক। কেন বসিরহাটের একটা মানুষকে কলকাতায় পিজি হসপিটালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হবে? কেন বসিরহাটের একটা মানুষকে, সুন্দরবনের একটা মানুষকে আরজি কর হসপিটালে, চিত্তরঞ্জনে, কলেজ স্ট্রিটের যে মেডিকেল আছে সেখানে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হবে? কেন বসিরহাটে, কেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কলকাতার মতো বড় একটা হসপিটাল গড়া হচ্ছে না? আমরা প্রশ্ন করি সরকারের কাছে, আমরা সরকারকে বলতে চাই, কেন ঝাড়গ্রামের মানুষকে সেই 300 কিলোমিটার 250 কিলোমিটার দূর থেকে এসে চিকিৎসা পরিষেবা কলকাতাতে নিতে হবে? কেন ঝাড়গ্রামে কলকাতা পিজি হসপিটালের মতো হসপিটাল হচ্ছে না? কেন কিসের জন্য শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের লোককে কলকাতা এসে চিকিৎসা পরিষেবা নিতে হবে? ওখানে কেন পিজি হসপিটালের মতো, আরজি কর হসপিটালের মতো, চিত্তরঞ্জনের মতো বড় বড় হসপিটাল হচ্ছে না? এই প্রশ্ন যখনই করছি তখনই আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি, আমরা মুসলমানদের পার্টি হয়ে যাচ্ছি, আমরা পীরের ছেলে কেন রাজনীতি করবে এটা হয়ে যাচ্ছি। আরে ভাই, দাবি কি ভুল তুলছি? কার জন্য দাবিটা তুলছি? আপনার জন্য ভাই।